রিপো রেট বা পূর্ণ ক্রয় চুক্তির মাধ্যমে মাধ্যমে লেনদেন লেনদেন কার্যক্রমে অর্থায়ন করা হয়। আপনার এই পদ্ধতিতে একজন বিনিয়োগকারী হুম, একজন বিনিয়োগকারী ডিলার অর্থাৎ সিকিউরিটিজের মালিক মালিক অন্য কোম্পানির সিকিউরিটিজ বিক্রি করতে পারবে। বিক্রয় করতে পারবে এবং পরবর্তীতে পরবর্তীতে সামান্য উচ্চ মূল্যে পুনরায় ক্রয় করতে সম্মত থাকে। মূলত পক্ষে সিকিউরিটিজ মূলত পক্ষে সিকিউরিটিজ বিক্রয় মূল্য এবং পূর্ণ ক্রয় মূল্যর মধ্যে পার্থক্যই হচ্ছে রিপো রেট। বুঝতে পারছি ভাই রিপো রেট। রেসপন্স করেন। 4 জিরো রেটস। জিরো রেটস শূন্য হার। আর আপনি একটা লেখার পরে যখন জিজ্ঞাসা করেন বুঝছেন কিনা, ওটা আরেকবার রিভিশন না দিয়ে বলা যায় না। কারণ আপনি লিখতে থাকেন, আমরাও সাথে সাথে লিখতে থাকি। আমি তো বলতেছি সাথে সাথে, তো দেখেন বুঝছেন কিনা। মূল কথা হইল বিক্রয় মূল্য এবং পূর্ণ বিক্রয় মূল্যের যে পার্থক্য, ওইটাই হলো কি আমার রিপো রেট। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার বিনিয়োগকারীর চুক্তি হয় পূর্ণ চুক্তি করার জন্য একজন বিনিয়োগকারী সিকিউরিটিজ কি করতে পারে বা মালিক বিক্রি করে একটা নির্দিষ্ট সময়ের পরে আবার উচ্চ মূল্যে কি করে ক্রয় করে। এই যে প্রসেসটা এটা বলা হয় এটা রিপো রেট। এটা কি একবার সিকিউরিটি ক্রয় করে সেটা আবার মানে যখন বাড়ে তখন বিক্রি করে দেয় এমন? হ্যাঁ, এরকম বিক্রি করে দেয় আবার ক্রয় করে, এই যে চুক্তি, ওইটাই হলো গিয়ে রিপো রেট। ঠিক আছে। ওকে। জি স্যার। তারপর দেখেন জিরো রেটস। ঠিক আছে, এখানে আপনার সুদের হার থাকবে না।
এখানে কি থাকবে না, আপনার সুদের হার থাকবে না, সুদের হার থাকে না। সাধারণত কি করা হয়, আপনার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে যে পার্থক্য থাকে, ওটাই এই ধরনের সিকিউরিটিস এর ক্ষেত্রে কি হয়ে থাকে, প্রফিট হয়ে থাকে। হ্যাঁ, লাস্ট, ফরওয়ার্ড রেট। ফরওয়ার্ড রেট, অগ্রবর্তী অগ্রবর্তীর হার। স্যার অগ্রগতি না অগ্রবর্তী এটা? অগ্রবর্তী। হুম, ভবিষ্যৎ ভবিষ্যৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে সুদ গ্রহণ ও প্রদানের চুক্তি সম্পাদন করা হয় তাকে ফরওয়ার্ড রেট অথবা অগ্রবর্তী হার বলে। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে কি করবেন, সুদ গ্রহণ করবেন অথবা প্রদান করবেন, এমন যদি দুইটা পক্ষের মধ্যে চুক্তি সম্পাদিত হয়ে থাকে, তো তাকে বলা হয় কি, ফরওয়ার্ড রেট। আমি বুঝতে পারছি ভাই? জি স্যার। ওকে। হুম, আমাদের এই চ্যাপ্টারের মূল টপিকস বন্ড। হুম, বন্ড সম্পর্কে আপনাদের ধারণা কি? হোয়াট ইজ বন্ড? বন্ড কি? আচ্ছা। স্যার জামানতবিহীন আচ্ছা। ঋণের চুক্তি। আচ্ছা, আগে আমরা এটি একটু উত্তর দেন। একটা কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল কয়টা? ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, স্যার, যেটা আপনার 3টা। ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কি কি বলেন? শেয়ার, তারপরে হচ্ছে যে অগ্রাধিকার শেয়ার, বন্ড। ইকুইটি অথবা কমন স্টক। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড। আপনারা কি সবাই একমত? হুম, একটা কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল তিনটা, আপনারা কি সবাই একমত? হুম, রেসপন্স করেন। হ্যালো। একটা কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল তিনটা, আপনারা কি একমত? চুপ করে সবাই। কাগজ পড়াইতেছি ভাই।
আর ওটা কনফিউজ। নিজস্ব তহবিল। আচ্ছা, না না, মনোযোগ দিয়ে শুনে না। সংরক্ষিত তহবিল। একটা কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল হলো চারটা, ঠিক আছে? এই যে সংরক্ষিত তহবিল, 4 নম্বরে কি রিটেন আর্নিং, রিটেন্স আর্নিংস সংরক্ষিত হয়, ঠিক আছে? যদি কোম্পানিটা নিউ হয়, নতুন হয়, ঠিক আছে, তখন কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল 3টা। যদি কোম্পানি পুরাতন হয় তখন কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল কয়টা? 4টা। কারণ প্রথম বছর তো আপনার রিটার্ন আর্নিং থাকবো না। প্রথম বছর কি থাকবে না আপনার? রিটার্ন আর্নিং থাকবো না। আমি বুঝতে পারছি? যখন এই কোম্পানি রানিং হয় তার প্রফিটের যেই বন্টন করে ওইখান থেকে কিছু অংশ থাইকা যায়, ওইটা হলো আমার রিটার্ন আর্নিং। রিটার্ন আর্নিং এ চলে যায়, ঠিক আছে? প্রথম বছর তো আপনার থাকবো না। তো একটা কোম্পানির সোর্স অফ ক্যাপিটাল কয়টা? 3টা। এর মধ্যে ইন্টারনাল সোর্স হইলো গিয়ে আপনার রিটার্ন আর্নিং, ঠিক আছে? আর বাকি যে 3টা আছে ওইগুলো কি এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স কি? কোম্পানির ক্যাপিটালের রিটার্ন আর্নিং। আর এক্সটার্নাল সোর্স কি? আপনার শেয়ার ইকুইটি বা কমন স্টক, প্রিফার শেয়ার, বন্ড, এগুলো হলো কি আমার কোম্পানির, হ্যাঁ, এক্সটার্নাল সোর্স। আমি বুঝতে পারছি? ওকে, এখন আসেন বন্ড। বন্ড, ঋণ পত্র, ঠিক আছে? আহ, উম, ঋণপত্র হইল আপনার দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের একটা উৎস। দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের উৎস, অর্থ সংস্থানের উৎস। ঋণপত্রের ক্ষেত্রে, ঋণপত্রের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়, করা হয়, আচ্ছা, যা অবশ্যই, অবশ্যই শেয়ার হোল্ডারদের, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানের পূর্বেই পরিশোধ করা হয়ে থাকে, হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ কোম্পানির যেই আপনার প্রফিট হইব, ওইখান থেকে প্রথমে আপনার কি করবো? ঋণপত্র যাদের কাছ থেকে গ্রহণ করবেন, ডেপ্ট যাদের কাছ থেকে গ্রহণ করবেন, তাদের সুদ প্রদান করবো। তারপরে কি করব? অগ্রাধিকার শেয়ার থাকবে, তাদের লভ্যাংশ দেওয়া হইব। তারপর যদি থাকে লভ্যাংশ, কি করা হয়? শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে? তো ঋণ হইল গিয়া একটা বাহ্যিক তহবিল সংগ্রহের উৎস, এটা আমরা বললাম বাহ্যিক তহবিলের উৎস। ওকে, ঋণ গ্রহণ করলে আপনারে নির্দিষ্ট সময় পর, নির্দিষ্ট সময়ের পর, স্যার এই যে বন্ডের ক্ষেত্রে ট্যাক্সের যে ব্যাপারটা, ওইটা ওইটা একটু বুঝাই দিয়েন। আচ্ছা ওকে, ওটা আমরা অঙ্কে যখন আসুম, ওই যে এই যে ইন্টারন্যাশনাল ফিনান্সের ওইখানে আমরা ডিটেলস আলোচনা করুন, ঠিক আছে? জাস্ট আমি বন্ড ধারণা দেয়া ক্লাসিফিকেশন কইরা ইনশাল্লাহ নেক্সট দিন আমরা চেষ্টা করুম প্রথম পার্টে অঙ্কে চলে যেতে, ঠিক আছে? দেখেন, এই চ্যাপ্টারটা মূলত পক্ষে বন্ডের ভ্যালুয়েশন, বন্ডের ইন্টারেস্ট রেট, বন্ডের আই এন নির্ণয় করবেন, এই টাইপের অঙ্কগুলা, ঠিক আছে? আচ্ছা, নির্দিষ্ট সময়ের পর আপনার সুদ প্রদান করতে হইব এবং মেয়াদের শেষে
মেয়াদের শেষে আপনার কি করতে হইব, সুদ প্লাস আসল প্রদান করতে হইব, সুদ প্লাস কি করতে হইব, আসল প্রদান করতে হইব। ঠিক আছে, তো বন্ড কি আমি আপনার শর্টকাট বুঝাইতে পারছি। বন্ড গ্রহণ করলে আপনার কি হইব, আহ সুদ দিতে হইব, এবং এই সুদ আপনাকে কোম্পানি প্রদান করব। কোম্পানির যে লভ্যাংশ হইব, প্রথমে আপনারা কি করব, সুদ প্রদান করব, তারপরে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিব, এর আগে আবার অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ প্রদান করব, ট্যাক্স থাকলে ওইগুলা এর আগে বাদ দিব। ডেপ্ট হইলে গিয়ে একটা বাহ্যিক আর এটা তো তহবিলস্য। এটা তো অন্যান্য সোর্স অফ এটা তো অন্যান্য সোর্স অফ ক্যাপিটাল থেকে নিরাপদ। না, নিরাপদ না। ঠিক আছে, যত বেশি, আচ্ছা লোন যে গ্রহণ করলেন, লোন গ্রহণ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে এটা বলা হয় লিভারেজ। ঠিক আছে, লিভারেজ যত বেশি বেশি, ঝুঁকি তত বেশি, ঝুঁকি তত বেশি। কারণ লিভারেজে স্থায়ী খরচ থাকে, স্থায়ী কি থাকে, একটা খরচ থাকে। এই খরচ যদি আপনি প্রদান করতে না পারেন, তখন আপনার ব্যবসায় কি হয়ে যাব, ঝুঁকি সম্মুখীন হয়ে যাব। ঠিক আছে, ওকে। এতটুকু কোনো কোশ্চেন আছে ভাই? না স্যার। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ, ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠান ইচ্ছা করলেই আপনার মূলধন বাজার, মূলধন বাজার যে সম্পর্কে আপনাদের আমি আগে ধারণা দিয়েছিলাম, ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেট থেকে কি করতে পারে না, ঋণপত্র বিক্রি করে কি করতে পারে না, ঋণপত্র বিক্রি করে কি করতে পারে না, ক্যাপিটাল সংগ্রহ করতে পারে না, সংগ্রহ করতে পারে না। পারে না। ঠিক আছে, ঋণপত্র সংগ্রহ করতে গেলে অবশ্যই কিছু নির্দিষ্ট অথরিটি আছে, তারাই কি করতে পারে, বন্ড ইস্যু কইরা অর্থ বাজার থেকে সংগ্রহ করতে পারে। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষরে দুই ভাগে ভাগ করা যায়, একটা হইলো সরকারি খাত, একটা হইলো কি ভাই, সরকারি খাত। ঠিক আছে, সরকারি খাতের মধ্যে এক নম্বর হইল সঞ্চয় অধিদপ্তর, সঞ্চয় অধিদপ্তর, অধিদপ্তর সঞ্চয় অধিদপ্তর কি করে, বন্ড ইস্যু করার মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে। এরপর আছে ডাকঘর সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র কেউ কিনছেন? হ্যালো, না স্যার। এটা একটা নিরাপদ বিনিয়োগ। এখানে আপনি যদি ইনভেস্ট করেন, তো আপনি নিশ্চিত থাকবেন এখান থেকে আপনার টাকাটা মার যাবে না। যেমন বর্তমানে যে 5টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ওইখানে যারা বিনিয়োগ করছে, টাকা উঠাইতে অনেক কষ্ট হইতেছে। 5-6 হাজার টাকা, 10,000 টাকা বলে চেক ইয়া করে না, অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে, তো এখানে বিনিয়োগ করলে আপনার নিরাপদ। আচ্ছা, তারপর কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি করে, আপনার বন্ড ইস্যু করে থাকে। সরকারি খাতার মধ্যে লাস্ট হইলো অনুমোদন সাপেক্ষে, অনুমোদন সাপেক্ষে, হুম, অনুমোদন সাপেক্ষে যে কোনো সরকারি সংস্থা,
হুম, যে কোনো সরকারি সংস্থা, ঠিক আছে, কি করতে পারে আপনার বন্ড ইস্যু করতে পারে। যেমন ধরেন আমাদের যে বেসরকারি টিচার আছে স্যার, এমপিও ভুক, বলেন। ট্রেজারি ট্রেজারি বন্ড ইস্যু করে কি কেন্দ্রীয় ব্যাংক? হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, খেয়াল করেন, এই যে যে কোনো অনুমোদনকারী প্রতিষ্ঠান, যেমন আমাদের যে এমপিও ভুক্ত যে টিচার আছে পুরো বাংলাদেশে, তারা কি পায়? তারা কিছু এককালীন টাকা পায় চাকরি শেষ হলে, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড পায়, ঠিক আছে। তো এই প্রভিডেন্ট ফান্ডের 12,000 কোটি টাকা, ঠিক আছে, 12,000 কোটি টাকা কি হয়েছে, একটা ব্যাংকে রাখছে, ওই ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। ওই ব্যাংক কি হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, অবশ্যই এটা প্ল্যানিং করে রাখছে, ঠিক আছে। তো সরকার বলতেছে আমরা কি করবো, এটার জন্য বন্ড ইস্যু করবো। আমরা স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী বন্ড ইস্যু করে কি করবো, এই যে এমপিও ভুক্ত টিচারকে যে টাকাটা আপনার আহ মাইরা মাইর খাওয়া হয়েছে বা দেউলে হয়ে গেছে, এই টাকাটা আস্তে আস্তে কভার করবো। তো সরকার এটা পারমিশন দিছে, ঠিক আছে। তো এইটা হইলো অনুমোদন সাপেক্ষে যে কোনো সরকারি সংস্থা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই জি বন্ড স্যার। এই বন্ড ইস্যু কইরা প্লাস সরকারি তহবিল থেকে প্রত্যেক বছর অল্প অল্প কিছু কালেক্ট কইরা টিচার যে যে টাকা আছে এটা প্রদান করব, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন, জি স্যার। আহ, এরপর হইল গিয়া আহ, বেসরকারি খাত। বেসরকারি খাত, আপনাদের মধ্যে কেউ জব করেন? 1 নম্বর, স্যার এখন নিবন্ধিত। করি না স্যার। না, এর আগে একটা ব্যাচ পড়াইছিলাম, বেশিরভাগই জব করে। নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি, যেটা আমরা অঙ্কে আলোচনা করব, নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি। হুম, আমি বলতে পারছি এই বন্ড কারা কারা ইস্যু করে। রেসপন্স করেন। জি স্যার, বেসরকারি খাত আর বেসরকারি খাতের ভিতর আর নাই? না, বেসরকারি খাতের মধ্যে একটা আছে, নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি কি করে আপনার এই বন্ডটা ইস্যু করে, ঠিক আছে। বন্ডের বৈশিষ্ট্য পড়ে নিবেন। হুম, বন্ডের বৈশিষ্ট্য নিচ নিচ থেকে পড়ে নিবেন, বৈশিষ্ট্য সমূহ। হুম, এটা আপনার নিচ থেকে পড়ে নিবেন। আচ্ছা। হুম, এই কোশ্চেনটা আপনার পরীক্ষা আসে। ক্লাসিফিকেশন অফ বন্ড, বন্ডের শ্রেণী বিভাগ। বন্ডের শ্রেণী বিভাগ। ওকে, একটু ওয়েট করেন। বন্ডরে মূলত পক্ষে উম, 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। বন্ডকে মূলত পক্ষে 3 ভাগে ভাগ করা যায়। ক নম্বর হইল জামানতের ভিত্তিতে। জামানতের ভিত্তিতে। হুম, জামানতের ভিত্তিতে বন্ডে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হইল সিকিউরড বন্ড। সিকিউরড বন্ড, জামানত যুক্ত বন্ড। জামানত যুক্ত বন্ড, ওকে। অর্থাৎ যেই বন্ডের বিপরীতে কোনো সম্পত্তি সম্পত্তি কি করা হয়, বন্ধক রাখা হয়, ঠিক আছে। যে বন্ডের বিপরীতে কোনো সম্পত্তি বন্ধক রাখা হয়, তাকে কি বলা হয়, হ্যাঁ, জামানত যুক্ত বন্ড বা সিকিউরিটি বন্ড, ঠিক আছে। যদি আপনার যদি
আহ, ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়, ঠিক আছে, ঋণ পরিশোধ করতে আপনার ব্যর্থ হয়, তখন তার সম্পত্তি বিক্রি কইরা কি করে, সম্পত্তি বিক্রি করে কি করে, আপনার লোন পরিশোধ করে। আমি বুঝতে পারছি, লোন কি করে, পরিশোধ করে। জি স্যার। ঠিক আছে। সাধারণত যে সকল কোম্পানি বা যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম কম, তারা কি করে, জামানত দিয়ে কি করে, লোন গ্রহণ করে থাকে। ঠিক আছে, বড় বড় কোম্পানি লোন গ্রহণ করার ক্ষেত্রে আপনার তেমন একটা জামানত চাইবে না, কিন্তু যেগুলো ছোট কোম্পানি, আমি আপনি গেলে কোনো লোন গ্রহণ করতে চাইলে লোনের বিপরীতে আপনার জামানত চাইবো। ঠিক আছে। আরেকটা হলো গিয়ে আমার আনসিকিউরড বন্ড। আনসিকিউরড বন্ড, জামানত মুক্ত বন্ড। মুক্ত বন্ড, এইটা হলো বিপরীত, যে বন্ডের বিপরীতে কোনো সম্পত্তি থাকে না। আচ্ছা, এটার একটা উদাহরণ দেই আমি। এটার এটা হলো মর্গেজ। মর্গেজ বন্ডে জামানতযুক্ত বল বলে, এই যে সিকিউরড বন্ড বলে। মর্গেজ বন্ড। ওকে। ওকে। আনসিকিউরড বন্ড হলো যে বন্ডের আপনার কি করে থাকবে না, জামানত থাকবে না, তাকে কি বলা হয়, আনসিকিউরড বন্ড। এবং এই ধরনের বন্ড হলো অনিরাপদ। এই ধরনের বন্ড কি, অনিরাপদ। ঠিক আছে, এই ধরনের বন্ড অনিরাপদ, কারণ এই ধরনের বন্ডের টাকা আপনার কি হতে পারে, আপনার মার যেতে পারে। এই ধরনের বন্ডের উদাহরণ হলো ইনকাম বন্ড। ইনকাম বন্ড হইলে গিয়ে আপনার কি, জামানত মুক্ত বন্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে মেয়াদের ভিত্তিতে বন্ডে আবার দুই ভাগে ভাগ করা যায়। মেয়াদের ভিত্তিতে বন্ডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হইল গিয়া রিডিমেবল বন্ড। রিডিমেবল বন্ড, পরিশোধযোগ্য বন্ড, পরিশোধযোগ্য বন্ড। ওকে। পরিশোধযোগ্য বন্ড হইল গিয়ে আপনার নির্দিষ্ট মেয়াদ শেষে, নির্দিষ্ট মেয়াদ শেষে যে বন্ডের টাকা আসল প্লাস সুদ পরিশোধ করা হয়, সুদ সহ পরিশোধ করা হয়, তাকে কি বলা হয়, রিডিমেবল বন্ড। ঠিক আছে, নির্দিষ্ট মেয়াদ শেষে। দুই নম্বর হলো গিয়ে আমার ইরিডিমেবল বন্ড। ইরিডিমেবল বন্ড, অপরিশোধিত বন্ড। আচ্ছা, অপরিশোধিত বন্ড হইল গিয়া হুম কোম্পানি কোম্পানি বিলোপ সাধন হইলে, বিলোপ সাধন হলে যে বন্ডের টাকা পরিশোধ করা হয়, পরিশোধ করা হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না, নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না, মেয়াদ থাকে না। ঠিক আছে, এমন ধরনের বন্ডে কি বলা হয়, ইরিডিমেবল বন্ড বা অপরিশোধযোগ্য বন্ড। সাধারণত এই বন্ডের টাকা কি করে, কোম্পানির বিলোপ সাধন হইলে কি করে, পরিশোধ করা হয়। কোম্পানি বিলোপ সাধন হইলে আপনারা জেনে রাখেন, প্রথমে যারা নাকি কোম্পানিতে লোন গ্রহণ করছে, তাদের টাকা পরিশোধ করা হয়। জামানত
ওই যে যুক্ত আর কি সিকিউরিড যে লোনগুলো আছে ওইগুলো পরিশোধ করা হয়, পরে আনসিকিউরড লোনগুলো কি করা হয়, পরিশোধ করা হয়। ঠিক আছে? তো মেয়াদের ভিত্তিতে বন্ডে যে দুই ভাগে ভাগ করা যায়, হ্যাঁ আমি ক্লিয়ার করলাম, ক্লিয়ার করতে পারছি? জি স্যার। ওকে। এরপরে দেখেন অন্যান্য বন্ড, হ্যাঁ অন্যান্য বন্ড অথবা আমরা বলতে পারি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আহ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বন্ডের শ্রেণীবিভাগ। বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্যর ভিত্তিতে। ওকে। বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে বন্ডকে কয়েক ভাগে ভাগ করা যায়। এর মধ্যে আমি লিস্টগুলো লিখি, এটা আমরা নেক্সট ক্লাসে আমরা বুঝাবো। আর 7 মিনিট আছে আমার কাছে, আমি নামগুলো লিখে দিই, নেক্সট ক্লাসে আমরা প্রথম দিকে আলোচনা করবো। এটা এক নম্বর লেখেন সরকারি বন্ড, সরকারি বন্ড। 2 নম্বর লেখেন আয় বন্ড বা ইনকাম বন্ড। 3 নম্বর লেখেন পরিবর্তনযোগ্য বন্ড, পরিবর্তন যোগ্য বন্ড। 4 নম্বর লেখেন কল কলেবল বন্ড। 5 নম্বর লেখেন কুপন বন্ড। 6 নম্বর লেখেন জিরো কুপন বন্ড, এগুলো আমাদের ম্যাথে লাগবে, জিরো কুপন বন্ড। 7 নম্বর লেখেন নির্ধারিত বন্ড, নির্ধারিত বন্ড। 8 নম্বর লেখেন পুট বন্ড। 9 নম্বর লেখেন যৌথ বন্ড, যৌথ বন্ড। হুম, লেখা হয়েছে ভাই? জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাস কেউ মিস করেন না। নেক্সট ক্লাস প্রথমে অল্প একটু থিওরি আলোচনা করা হইতে পারে, হাফ পর্যন্ত, 15-20 মিনিট পর্যন্ত, তারপর আমরা অঙ্কে চলে যাবো। নেক্সট ক্লাস সবাই জয়েন করেন, ঠিক আছে? তবে নেক্সট ক্লাস সেকেন্ড পার্টে আমরা 100% ম্যাথ শুরু করতেছি। তো নেক্সট ক্লাস কেউ মিস করেন না। যতটুকু আলোচনা করলাম প্লাস নিজের থেকে এই চ্যাপ্টার যে থিওরিগুলো আছে পড়া শুরু করে দেন, ঠিক আছে? অঙ্কের সাথে সাথে থিওরিগুলো একবার 100% কমপ্লিট করে ফেলাইবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।